অ্যাকশন। ভারতরঙ্গ মহোৎসবের যে নাট্য চেতনা আজ ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে পড়েছে, তারই এক সামান্য অংশীদার হতে পেরে আমাদের নাট্যদল ঢাকুরিয়া জিতেন্দ্র স্মৃতিচক্র গ্রুপ থিয়েটার আজ আপ্লুত, সীমাহীন উৎসাহিত। তাই আমাদের তরফ থেকে বিশ্ব জনরঙ্গ কর্তৃপক্ষকে জানাই প্রাণ ভরা কৃতজ্ঞতা। আমাদের পূর্বকথা শেষ হয়েছে। এতক্ষণ আমরা যা করেছি এখন তা মহলায় নিয়ে যাব, অনুশীলন করব। তবে এক কঠিন পরীক্ষা, তাই এই অনুশীলনে আমাদের জন্য ভুল না হয়। সদা দয়ালু থেকো। বসো। বলো তোমাদের আগমনের অভিপ্রায় কি? আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকেই আমাদের সকলের মনে নানা রকম প্রশ্নের উদয় হয়েছে, আর সেই সব প্রশ্নের উত্তরগুলোর সন্ধানে আজ আমরা আপনার কাছে এসেছি। বলো, বিনা দ্বিধায় তোমাদের মনের মধ্যে যে প্রশ্ন উদয় হয়েছে তা এখানে উত্থাপন করো। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে, আর এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? বাহ, তুমি বড় সুন্দর প্রশ্ন করেছ। তবে এই প্রশ্ন শুধু নাটকের জন্য নয়, এই প্রশ্ন মানুষের জীবনের জন্য। দেখো, ত্রেতা যুগে, সেই ত্রেতা যুগ অবসানের পর মানুষের মধ্যে ক্রমশ লোভ সংক্রামিত হল। মানুষ পাপ আর সংঘাতের মধ্যে থেকে নিজেকে বিলীন করে দিতে চাইল। ঠিক সেই মুহূর্তে দেবরাজ ইন্দ্র স্বয়ং ব্রহ্মাকে অনুরোধ করলেন, হে প্রভু, আপনি এমন এক মাধ্যম তৈরি করুন যা দৃশ্যমানতা এবং শ্রুতিমধুর, এবং যা দিয়ে মানুষের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ করা যায়। এবং সেই কারণে দেবাদিদেব ইন্দ্রের কথা শুনে স্বয়ং ব্রহ্মা নাট্যবেদ রচনা করলেন। বলো, আর কি প্রশ্ন? তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে চারটি বেদ থাকার পরেও কেন নাট্যবেদ? দেখো, নাট্যবেদ তৈরি হয়েছে মানুষকে সহজ থেকে সহজতর ভাবে বোঝানোর জন্য। মনে রাখতে হবে, একমাত্র নাটকের মাধ্যমেই আমরা সাধারণ মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই এই শুভ উদ্দেশ্য সাধনের জন্য স্বয়ং ব্রহ্মা এই চারটি বেদের সংমিশ্রণে তৈরি করলেন নাট্যবেদ। আচ্ছা, নাট্যবেদ, নাট্যতত্ত্ব আর উপযোগী ব্যাপার নিয়ে নাট্যবেদ তৈরি হলো কিভাবে হলো গুরুদেব, যদি একটু বিস্তারিত বলেন।
এই যে সঙ্গীতের মূর্ছনা তোমরা শুনছো, এটি আমরা পেয়েছি সামবেদ থেকে। যজুর্বেদ থেকে আমরা পেলাম অভিনয়, ঋগ্বেদ থেকে পেলাম সংলাপ এবং অথর্ববেদ থেকে পেলাম রস। এই চার রসের সংরক্ষণে নাট্য শাস্ত্র রচনা করেন স্বয়ং ব্রহ্মা। আরেকটি প্রশ্ন গুরুদেব, মানে এই নাট্য রচনা কি শুধু দেবতাদের জন্যই তৈরি হয়েছে? না না, তা নয়। ঠিক প্রথম দিকে রাক্ষসদের ব্রহ্মার প্রতি একই অভিযোগ ছিল, কিন্তু মানুষ, রাক্ষস, দেবতা, দানব প্রত্যেকেই নাটক করতে পারে। তার কারণ নাটকের মধ্যেই সমস্ত আচার আচরণ আছে। তাই এই নাট্যশাস্ত্র গ্রন্থটি তিনটি পৃথিবীর বর্ণনা করেন। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত যে মানুষ, শোকে জর্জরিত যে মানুষ, তারাও কিন্তু আরাম অনুভব করে, বিশ্রাম পায় এই নাটক থেকে। তাই এই নাটকের সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র নাটকের মধ্যে সম্মিলিত আছে। পৃথিবীতে এমন কোনো জ্ঞান নেই, পৃথিবীতে এমন কোনো ক্রিয়া নেই যা নাটকের মধ্যে নেই। আশ্চর্য, এই সব সৃষ্টি, লৌকিক অলৌকিক, শিল্প, ধর্ম, সবটাই এই নাট্যশাস্ত্র। হ্যাঁ, নাটককে আমরা সমস্ত কলা, সমস্ত শিল্পের উৎস ধরতে পারি, এবং নাটকই হচ্ছে সমস্ত কলার সঙ্গম স্থল। নাটক অদ্ভুত এক শিল্প, যেমনটা বেঁচে থাকার জন্য শাস্ত্র, এটি সবচাইতে গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু গুরুদেব, আমাদের সমাজে কেন এটি সবাই গুরুত্ব সহকারে দেখে না? আমি দেখেছি অনেকে এটিকে অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত বলে বিবেচনা করে। দেখো দেখো, আমরা শিল্পী, কিন্তু নীতি নির্ধারক নই। শিল্পই হচ্ছে আমাদের ধর্ম। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, কিন্তু কখনো নীতি নিয়ে নয়। নাটক কেবল একটি শিল্পই নয়, নাটক কিন্তু একটা সমাজের দর্পণ। এটি সত্যের সাথে মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়। নাটক বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সীমাকে অতিক্রম করে। তাই সুন্দর চিন্তা চেতনা, এই অনুভূতি নিঃসন্দেহে সারা বিশ্বকে একটা মহান বিশ্বে রূপান্তরিত করবার সাহস রাখে। যথার্থ, এতে করার কোনো সন্দেহ নেই যে শিল্প ছাড়া যে সমাজ, তা একটি পশুর সমাজ। এই তো তোমরা আমার কথার মূল ভাবটি তোমরা বুঝতে পেরেছ। আমি আনন্দিত। শিল্প হলো সকলের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্প আর শিল্পীকে সম্মান দেওয়ার জন্যই এই নাট্যবেদ এবং নাট্যশাস্ত্র তৈরি হয়েছে। এইবারে আমরা সবাই বুঝতে পারলাম যে সমস্ত বেদই এই পঞ্চম বেদের মধ্যে রয়েছে। আমি বেশ বুঝতে পেরেছি, তোমরা আমার কথা অনুধাবন করতে পেরেছ।
হে তাপস বৃন্দ, আমার নাট্যকর্মীরা তোমাদের স্বাগত জানাচ্ছে। তোমরা এসো, নাটক প্রদর্শন করো এবং দেখো।